দেখো এটা কি মনে হচ্ছে আমাদের কাছে? ছোটবেলায় পড়ছি না, এটার নাম কি? ডিএনএ। এটা কি? ডিএনএ। তো ডিএনএ যদি আমরা দেখি, এই যে ডিএনএ কেমন মডেল ছিল? ডাবল হেলিক্স মডেল। তো এই ডিএনএটা কোথায় থাকে স্যার? ডিএনএর মধ্যে কারা থাকে? তোমার যদি মনে থাকে দেখবা ডিএনএর মধ্যে এই যে যখন আমরা পড়ছিলাম যে সিঁড়ির মতো ছিল, মনে আছে? তো এই জিনিসগুলো কিভাবে কাজ করবে, কেন থাকবে, কিভাবে থাকবে, এই জিনিসগুলোই আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়। দেখো যদি আমরা ডিএনএর দিকে যাই, ডিএনএ যখন আমরা পুরোপুরি দেখি এরকম করে আমরা আঁকছিলাম, বা আমরা নেক্সট ক্লাসে ডিএনএ শিখবো এইভাবে। এই ডিএনএটা কোথায় থাকে বলো তো? ক্রোমোজোমে থাকে। ওকে, দেখো আমরা একটা কাজ করি, ডিএনএ আমরা আস্তে আস্তে, এই যে ডিএনএ যখন এরকম থাকে ডাবল হেলিক্স হয়ে যায়, তারপরে দেখো এইগুলো কি ডিএনএ সূত্র, লম্বা ডিএনএ। এই ডিএনএগুলো দেখো কার সাথে যুক্ত হয়েছে? এই যে মনে হচ্ছে বিস্কুটের মতো, মনে আছে আমরা দেখছিলাম একসময় হিস্টোন প্রোটিনের কথা, মনে পড়ে? এগুলো কি হিস্টোন প্রোটিন। তো এই ডিএনএ কার সাথে একসাথে আছে? হিস্টোন প্রোটিনের সাথে। এই হিস্টোন প্রোটিনের এটা যখন আরও ছোট হচ্ছে, যদি আমরা আরও ছোট করে চিন্তা করি, এরা প্যাঁচায় এরকম অংশ তৈরি করছে, এগুলো হচ্ছে চিকন চিকন সুতা। এরকম সুতা আরও তৈরি হয়েছে। এই সুতাগুলো দেখো যদি আমরা আরও খেয়াল করি, এই সুতাগুলো দেখো এরকম করে পেঁচাইছে না? এগুলা কি স্যার? এবার আসো, চিকন চিকন সুতা। আমরা দেখছি চিকন সুতাগুলো মিলে কি হয়? মোটা সুতা, মোটা দড়ি হয় না? চিকন চিকন সুতাগুলো মিলে কি হয়? মোটা দড়ি হয়। এখানেও সেম, এই চিকন চিকন সুতাগুলো মিলে মোটা একটা জিনিস হবে। এক্স্যাক্টলি। দেখো তাহলে এই জিনিসগুলোর নাম আমরা ছোটবেলা থেকে কি পড়ে আসছি? ক্রোমোজোম। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ক্রোমোজোমের চিকন চিকন সুতাগুলোকে আমরা কি বলতে পারি? ক্রোমাটিন। মনে আছে? এগুলাই তো বইয়েও আছে, আমি সেই ছবিগুলো থেকে দেখাবো। তো প্রথমে দেখো তাহলে এটা আসলে কোথায় থাকে? এটা কি কোষ? কোষের এখানে কি নিউক্লিয়াস? তাহলে এর ভেতরে কি আছে? ক্রোমোজোম আছে। যে ক্রোমোজোম কোথায় থাকে? কোষের নিউক্লিয়াসের ভেতরে। যদি আমরা এখন চিন্তা করি যে পুরা কোষে দেখো, কোষের নিউক্লিয়াসের ভেতরে তরলের নাম কি? নিউক্লিয় প্লাজম। এবার দেখো আমরা একটু রিভার্স করি, তাহলে খেয়াল করো, আমরা আস্তে আস্তে ক্রোমোজোমের দিকে যাচ্ছি। ক্রোমোজোমগুলো হচ্ছে মোটা, সেগুলো অনেক চিকন চিকন সুতা দিয়ে তৈরি, তাই না? সেই সুতাগুলোর মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। আর ওই বল বল গোল্লা গোল্লা এগুলোর নাম কি? হিস্টোন প্রোটিন। আর সেখান থেকে আমরা কোথায় যেতে পারি? ডিএনএর স্ট্রাকচার। সেই ডিএনএর স্ট্রাকচার এমন থাকে। আর ডিএনএ যখন ডাবল হেলিক্স থাকে তখন এরকম থাকে। তার মানে আমাদের এই পুরা জার্নিতে আমরা অনেক কিছুই দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে এদের কাজ আসলে কি? দেখো আমরা যখন ডিএনএ পড়ছি, ডিএনএর এখানে যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এরকম বেস ছিল না? এই অংশগুলো মিলে জিন তৈরি হয়। আমরা জিনের নাম শুনছি না? এই অধ্যায়ে আমরা জিন নিয়েও পড়বো। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আসলে আমরা কীভাবে পড়া শুরু করব। তো চলো আমরা তাহলে বইয়ের লাইন থেকে শুরু করি। আমরা যদি বইয়ে যাই, বইয়ে প্রথম লাইনটা কি আছে দেখো, জীবের বংশগতি টপিকের মধ্যে, পৃথিবীর সব জীব তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য মণ্ডিত। মানে প্রত্যেকটা জীবের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন একটু আগে বলছি যে মানুষের বৈশিষ্ট্য একরকম, কুকুরের বৈশিষ্ট্য একরকম, বিড়ালের বৈশিষ্ট্য একরকম, পাখির বৈশিষ্ট্য আর একরকম, সব জীবেরই আছে। এই বৈশিষ্ট্যগুলোকে কি বলা হয়? স্বকীয় বৈশিষ্ট্য। এই স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে প্রায় অবিকল স্থানান্তর এবং পরিস্ফুটিত হয়। মনে করো ধরো মানুষের ক্ষেত্রে, মানুষের যে বৈশিষ্ট্য কি আছে, হাত পা আছে, চোখ, নাক, কান, মুখ, যেরকম স্ট্রাকচার, পরের প্রজন্মে মানে সন্তানের দেহে কি থাকবে? সেম স্ট্রাকচারে যাবে না? বুঝতে পারছো? তাহলে সন্তানের দেহে কেমন যাবে? সেম স্ট্রাকচারেই তৈরি হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, নর্মালি যদি আমরা ভাবি যে পিতামাতার দেহ থেকে সন্তানের দেহে বৈশিষ্ট্যগুলো যাচ্ছে কিভাবে, তো এই থিঙ্কিংয়ের জন্য আমাদের একটা জিনিস মনে করতে হবে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে পিতামাতার দেহ থেকে যখন সন্তানের দেহ তৈরি হয়, পিতার দেহ থেকে জননকোষ হিসেবে কি তৈরি হয়? কি তৈরি হয় বলতো? শুক্রাণু। আর মাতার দেহ থেকে জননকোষ হিসেবে কি তৈরি হয়? ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু এরা যদি মিলিত হয় তাহলে কি তৈরি করে? জাইগোট। আচ্ছা, এই জাইগোট থেকে পরে কি হয় বলতো? দেহকোষ তৈরি হয়। জাইগোট থেকে কি হবে? দেহকোষ। এখন আমরা একটা সিকোয়েন্স চিন্তা করি। আচ্ছা, পিতার একটা কোষে, মানে পিতার যে দেহকোষ, ধরো পিতার দেহকোষ থেকেই তো পরবর্তী শুক্রাণু তৈরি হয়েছে। কিন্তু পিতার দেহকোষে কয়টা ক্রোমোজোম ছিল বলতো? 46টা, তাই না? সেমভাবে মাতার দেহকোষেও কয়টা ক্রোমোজোম ছিল?
46টা। কিন্তু আমরা সবাই জানি যে যখন এই শুক্রাণু বা ডিম্বাণু অর্থাৎ জনন কোষ তৈরি হয় তখন কোন কোষ বিভাজন প্রক্রিয়া হয়? মিওসিস। ফলে দেহকোষে 46টা ক্রোমোজোম থাকলেও শুক্রাণুতে কয়টা ক্রোমোজোম চলে আসে? 23টা, তাই না? সেম ভাবে মাতার দেহকোষে 46টা ক্রোমোজোম থাকলেও ডিম্বাণুতে ক্রোমোজোম আসে 23টা। তাহলে খেয়াল করো, এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে যখন জাইগোট তৈরি হয় তখন জাইগোটে ক্রোমোজোম কয়টা থাকে? 46 বুঝছি আমরা। তাহলে দেখো তো এই দেহকোষে কয়টা ক্রোমোজোম থাকবে? 46। এটা কার দেহকোষ? পিতামাতা থেকে তৈরি হয় কে? সন্তান। তার মানে সন্তানের দেহকোষ, তার মানে এখান থেকে একসময় কি হয়ে যাবে? সন্তানের দেহ তৈরি হবে না? তাহলে খেয়াল করো, সন্তানের দেহে যে 46টা ক্রোমোজোম আছে সেই 46টা ক্রোমোজোম কার কাছ থেকে আসছে? 23টা আসছে কার কাছ থেকে? পিতার কাছ থেকে। 23টা আসছে হচ্ছে পিতার কাছ থেকে, আর 23টা আসছে কার কাছ থেকে? মাতার কাছ থেকে। তার মানে পৃথিবীতে যত প্রাণী আছে, ওই মানুষ দিয়ে উদাহরণ আগে বলি, যে মানুষের ক্ষেত্রে আমাদের দেহে কয়টা করে ক্রোমোজোম আছে? দেহকোষে একটা কোষে 46টা। এই 46টা ক্রোমোজোম কোন জায়গা থেকে আসছে? তোমার পিতার কাছ থেকে আসে 23টা, তোমার মাতার কাছ থেকে আসে 23টা। বুঝতে পারছো সবাই? তার মানে প্রত্যেকের দেহকোষের ক্রোমোজোম কার কার থেকে আসছে? পিতার কাছ থেকে অর্ধেক, মাতার কাছ থেকে অর্ধেক। যদি আমরা 46কে এমন লিখতাম, 46 হচ্ছে 2n, তাহলে 23 কত হতো? n। তাহলে সহজ করে আমরা যদি সব পৃথিবীর সব জীবের ক্ষেত্রে, যাদের ডিপ্লয়েড, যারা উন্নত জীব, সবার ক্ষেত্রে 46-এর জায়গায় আমরা কি লিখতে পারি? 2n। তার মানে 2n থেকে শুক্রাণুতে ক্রোমোজোম কত হয়ে যায়? n। 2n থেকে শুক্রাণুতে ডিম্বাণুতে ক্রোমোজোম হয়ে যাবে n। তখন জাইগোট কত হবে? 2n। দেহকোষ কত হবে? 2n। তার মানে 2n এর একটা n আসছে কার কাছ থেকে? পিতার কাছ থেকে। আরেকটা n কার কাছ থেকে? মাতার কাছ থেকে। তার মানে আমাদের এইটুকু আইডিয়া ক্লিয়ার যে ক্রোমোজোম একটা কোষে যা থাকে সেই ক্রোমোজোম অর্ধেক আসছে মাতার কাছ থেকে, অর্ধেক আসছে পিতার কাছ থেকে। 2n মানে 2 সেট, n মানে হচ্ছে 1 সেট। আমরা একটু পরে ক্রোমোজোম পড়বো, তখন আমরা ডিটেলসে বুঝে নেব। ওকে, তাহলে চলো এখন প্রশ্ন হচ্ছে, তার মানে বৈশিষ্ট্য যা আসবে, আচ্ছা আমরা সবাই এই ইনফরমেশনটুকু আগে জানতে হবে যে বৈশিষ্ট্যের কথা যে আমি বললাম, দেখতেছো সবাই, এই বৈশিষ্ট্যগুলো আসলে কোথায় থাকে? তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে বৈশিষ্ট্যগুলো কোথায় থাকে? যে সন্তানের দেহে পিতামাতার বৈশিষ্ট্যের সাথে সন্তানের বৈশিষ্ট্যের কি থাকে? মিল থাকে না? তাই না? সব কিছুতে মিল থাকে না? তাহলে সেই মিলটা কোথায় থাকে আমরা অলরেডি বুঝে ফেলছি, যেহেতু পিতামাতার দেহ থেকে আমাদের কি আসে? ক্রোমোজোম আসে। তার মানে মিলটা, এই বৈশিষ্ট্যটা থাকার জায়গাটা কোথায়? ক্রোমোজোমে। বৈশিষ্ট্য থাকার জায়গা কোথায়? তাহলে প্রথমে আমাদের কি নিয়ে পড়াশোনা করতে হবে? ক্রোমোজোম নিয়ে। ক্রোমোজোমের মধ্যে আরও অনেক কিছু থাকে, আমরা দেখলাম ডিএনএ থাকে, আবার হচ্ছে জিন থাকে। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো আমরা দেখা শুরু করবো। তো চলো বই থেকে দেখি। তাহলে যেটা বলছে, স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে প্রায় অবিকল স্থানান্তর এবং পরিস্ফুটিত হয়। পৃথিবীর সব জীবের ক্ষেত্রে সেম নিয়ম প্রযোজ্য। তাই যেমন বলছি যে একটু আগে তোমাদের বলছিলাম যে কুকুরের বাচ্চা হইলে কি হবে? সে কুকুরই হবে, তাই না? ধানের থেকে যদি ধানের বীজ থেকে কি আম গাছ হবে? তাই তো? ধানের বীজ থেকে কি হবে? ধান গাছ হবে। আমের বীজ থেকে আম গাছ হবে। পাটের বীজ থেকে পাট গাছ হবে। তার মানে এভাবেই বংশানুক্রমে সামনের দিকে বৈশিষ্ট্যগুলো যায়। এখন প্রশ্ন হচ্ছে, যে বৈশিষ্ট্য যায় এটাকে আমরা কি বলি? পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়। এই সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? বংশ। সবাই এখান থেকে এটা একটু ব্র্যাকেট দাও। তাহলে সঞ্চারিত হওয়া মানে কি? স্থানান্তরিত হওয়া। সঞ্চারিত হওয়া মানে কি? স্থানান্তরিত হওয়া। তাহলে পরীক্ষাতে আসবে যে বংশগতি কি, অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে যাবে। দেখো, মানে সহজ কথা হচ্ছে কি বলতো, এই যে পিতা, তার বৈশিষ্ট্যগুলো কার কাছ থেকে আসছিল? দাদা দাদি। মনে করো এটা হচ্ছে তুমি, তাহলে পিতামাতার বৈশিষ্ট্য কার কাছ থেকে আসছে? তার পিতামাতার কাছ থেকে আসছে। আর মাতার বৈশিষ্ট্য কার কাছ থেকে আসবে? নানা নানি। তার মানে এভাবে দেখো তো বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে, ওই সামনের বংশ থেকে কি পরের বংশে আসছে না? তারপরে আবার পরের বংশে আসছে না? তাহলে বৈশিষ্ট্যটা কি অবস্থায় আছে? এই বংশের মধ্যে বৈশিষ্ট্যটা হচ্ছে গতিশীল অবস্থায় আছে, তাই এটাকে কি বলা হয়? বংশ গতি। তাহলে এর ইংলিশ নাম কি হবে? হেরিডিটি। তাহলে বংশগতির ইংলিশ কি হবে? হেরিডিটি। বংশগতি তাহলে কি? পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তানের সন্ততির দেহে স্থানান্তরিত হয় তাকে আমরা কি বলবো? বংশগতি বা হেরিডিটি। ওকে, এবার দেখো
পরের লাইনে কি বলছে যে বংশগতি সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলা হবে? হেরিডিওলজি, এরকম কিছু হওয়া উচিত না? যেমন বায়োলজি, ফিজিওলজি, তাই না? কিন্তু দেখো এটা কেন হয় না, কারণ দেখো এর নাম কি? জেনেটিক্স। এখন প্রশ্ন জেনেটিক্স কেন হয়েছে? দেখো জিন আছে এর মধ্যে। আসলে এই যে বংশগতি, এটা কি নিয়ে মেইনলি কি স্থানান্তরিত হয় বলতো? বৈশিষ্ট্য। কি স্থানান্তরিত হয়? আর বৈশিষ্ট্য কিসের মধ্যে থাকে? জিন। তাই এই শাখাকে কি বলা হয়? জেনেটিক্স। কি বলা হয়? জেনেটিক্স। বুঝছো? তাহলে বংশগতিবিদ্যার ইংলিশ নাম কি হবে? জেনেটিক্স। তাহলে এটার নাম হচ্ছে বংশগতিবিদ্যা, ইংলিশে কি হবে? জেনেটিক্স। এখন চলো এই বংশগতি রক্ষার জন্য যেসব বস্তুরা কাজ করে, অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে নিয়ে যায় যেসব বস্তু, তাদেরকে আমরা কি বলবো? বংশগতি বস্তু। ইংলিশ নাম কি হবে? হেরিডিটারি ম্যাটেরিয়াল। ওকে, এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, স্যার এই বংশগতি বস্তু হিসেবে কারা কাজ করে? ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, আর কি? জিন। আমি জিন লাস্টে বললাম কারণ ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ। ডিএনএর মধ্যে কি থাকে? জিন। বুঝতে পারছো? তো আমরা সেগুলো দেখবো, এই অধ্যায়ে সব কিছুই আছে। তাহলে প্রথমে আসো ক্রোমোজোম, তারপরে ডিএনএ, তারপরে আরএনএ পড়বো, তারপরে কি পড়বো? জিন পড়বো। এখন এখানে একটা ছবি আছে, একটু আগে আমি তোমাদের যা দেখাইছি ওটাই হচ্ছে ছবি হিসেবে আছে। যেমন ধরো এটা কি? নিউক্লিয়াস। তার ভেতরে তরলের নাম কি? নিউক্লিওপ্লাজম। এখানে প্যাটার্ন আছে কি? ক্রোমাটিন। এই চিকন সুতাগুলোর নাম কি স্যার? ক্রোমাটিন। কিন্তু যখন মোটা থাকে তখন তাদের নাম কি হয়? ক্রোমোজোম। ক্রোমোজোম আর ক্রোমাটিনের মধ্যে একটা কানেকশন আছে। ক্রোমাটিনগুলো মিলেই কি তৈরি হয়? ক্রোমোজোম। ওকে, তো টিন মানে কি আমি একটু পরে বোঝাই দিবনি, সমস্যা নাই। এখন চলো এই ক্রোমাটিন, দেখো এই যে গোল্লা গোল্লাগুলোর নাম কি? হিস্টোন। তোমার পাশে লিখে রাখো এটার পুরো নাম কি। মানে হিস্টোনটা আসলে কি সবাই? প্রোটিন। হচ্ছে হিস্টোন প্রোটিন। তারপরে ওইখানে আছে হচ্ছে ডিএনএ, নিউক্লিওজোম, পরে দেখাবো। ডিএনএ, হেলিক্স, এটা আছে। এখন চলো আমরা পড়বো হচ্ছে ক্রোমোজোম। কোনটা নিয়ে পড়াশোনা করবো? ক্রোমোজোম। তারপরে ডিএনএতে যাবো। তাহলে আগে শুরু করবো ক্রোমোজোম। এখন প্রশ্ন হচ্ছে, সবাই খাতা আছে সবার কাছে? লিখতে বলবো, আমি বসলাম লিখা দিব। ক্রোমোজোম। তাহলে সবাই দেখো প্রথম লাইনটা কি? বংশগতির প্রধান উপাদান কি? ক্রোমোজোম। আমরা সবাই একটা কাজ করি, আমরা হেডলাইন দিই ক্রোমোজোম। 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 এখন এই ক্রোমোজোমের ক্ষেত্রে প্রথমে আমরা যে লাইনটা লিখবো, প্রথম লাইনটাই আমরা লিখবো। প্রথম লাইনটা কি ছিল? বলছে যে বংশগতির প্রধান উপাদান কে? মানে সব কিছু থাকে আসলে কার মধ্যে? ক্রোমোজোমের মধ্যে। প্রধান উপাদান কে হবে? ক্রোমোজোম। আমরা একটা পয়েন্ট লিখবো, দেখো তাহলে আমরা লিখতে পারি যে বংশগতির প্রধান উপাদান কে? ক্রোমোজোম। লাইনটা লিখে ফেলি। বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম। ওকে, এবার আসো তোমাদের যেভাবে আমি সবসময় শেখাই সেভাবেই আমরা এই পয়েন্টটা লিখবো। আমরা বইয়ের মতো প্যারা করে এভাবে লিখবো না, আমরা সুন্দর করে সাজায় লিখবো। তো প্রথমে আমরা কি লিখবো? দেখো সব কিছুর মধ্যে মনে রাখতে হবে আমাদের, ওকে সবাই আমরা মনে রাখবো কি, যে সব সময় কোনো কিছু যদি আবিষ্কার করে থাকে কেউ, আবিষ্কারের বিষয়ে যদি কোনো কিছু বর্ণনা করা থাকে, আমরা ফার্স্ট পয়েন্টে কি লিখবো? আবিষ্কার নিয়ে। তাহলে এখানে আবিষ্কারক, তো প্রথমে আমরা লিখবো হচ্ছে আবিষ্কারক। আবিষ্কারককে, আবিষ্কারক হচ্ছে তোমাদের প্রিয় একজন বিজ্ঞানী। তোমাদের প্রিয় আবার কীভাবে হইলো? তোমরা এই যে সবাই এখন ফাস্ট ফুড খাও, রেস্টুরেন্টে যাও, একটা সুন্দর জিনিস তোমরা খাও, এটা কি বলো? এটা কি? বার্গার। আসলে বিজ্ঞানীর নাম কি? বার্গার। কি নাম? বার্গার। এখন শুধু বার্গার না, দেখো সবাই খেয়াল করো, বিজ্ঞানী স্ট্রাস বার্গার, আসলে বার্গার, বার্জার, আসলে বুর্গার হবে, সমস্যা নেই, আমরা মনে রাখবো বার্গার দিয়ে। ভাই যেটা আমাদের মনে থাকে ওটাই আমরা মনে রাখবো, তাই না? তোমার তো আর বলতে হবে না তার যা এটা ডাকছে এই বার্গার, এ তো স্যার ডাকতেছে না, তাই না? আচ্ছা, তুমি তাহলে খুঁজেও পাবো না, কারণ সে এখন নাই পৃথিবীতে। তো স্ট্রাস বুর্গার, তাহলে আমরা কি লিখবো? শুধু লিখবো না, আমরা সুন্দর করে তার একটা মানে যেহেতু বিজ্ঞানী, তাহলে আমরা কি করবো? সম্মান দিয়ে লিখবো কি? বিজ্ঞানী স্ট্রাস বার্গার। কথা জানো? আচ্ছা তোমরা আগে আমাকে বলো যে কে বলবে? তাসিন বলো, দাঁড়াও।
তুমি বলো যে আমাদের সবার পাপ্পা মানে ড্যাডি তার মৃত্যু দিবস কবে? ও বলো কত সাল, বলো কত সাল বল। আচ্ছা 1975। তুমি বলতে পারো নি কারণ আমাদের সবারই কি বাবা পিতা, তাই না? তুমি তোমার বাবার মৃত্যু সাল ভুলে গেছো, তোমার তো থাকতে দেওয়া উচিত না। কত সাল বলো? 1975। তো তার জাস্ট 100 বছর আগে ক্রোমোজোম আবিষ্কার হয়েছে। এটা বলো কত সাল হবে? কেউ আবার ভুল করে 1975 লিখে দিয়ে আসো না, দেখা গেল যে তুমি শোক পালন করতে গিয়ে 1975 লিখে দিয়ে আসলা। কত হবে এটা বলো? 1875 লিখে ফেলো। তাহলে বলো, বসো, কত সাল বলো? দেখছো আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে পাপার কথা শুনে। দেখো তাহলে বলো বিজ্ঞানীর নাম কি? স্ট্রাসবুর্গার। কত সালে? 1875 সালে। মনে থাকবে? আচ্ছা এরপরে আমরা কি পড়বো? পড়বো হচ্ছে অবস্থান। এরপরে মনে রাখবো হচ্ছে অবস্থান। অবস্থান কোথায় আমরা একটু আগে দেখছি, কোথায়? নিউক্লিয়াসে। কোথায়? নিউক্লিয়াসের কোথায় স্যার? নিউক্লিয়াসের কোথায়? নিউক্লিয় প্লাজমে। কোথায়? ক্রোমোজোমগুলো কোথায় আছে? নিউক্লিয় প্লাজমে। সো মনে রাখবো নিউক্লিয়াসের নিউক্লিয় প্লাজমে, লিখে ফেলো। নিউক্লিয়াসের নিউক্লিয় প্লাজমে। ওকে নিউক্লিয়াসের নিউক্লিয় প্লাজমে। নেক্সট চলে আসো অবস্থানের পরে কি আছে? আমরা পরে কি পড়বো স্যার? অবস্থানের পরে পড়ছে উপাদান, মানে কি উপাদান দিয়ে সে গঠিত। দেখো আমরা পড়ছি একটু আগে, সেটা হচ্ছে ক্রোমাটিন দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? ক্রোমাটিন দিয়ে গঠিত। আসলে ক্রোমাটিন আর ক্রোমোজোম এদের কাহিনী কি? আমরা সাইডে একটু এগুলো লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা একটু নোট লিখতে পারি। যেমন ধরো ক্রোমাটিন গুলো মিলে মানে মোটা হয় যখন, তারা মোটা হয়ে কি তৈরি করে বলতো? ক্রোমোজোম। আসলে এই ক্রোমাটিন, টিন মানে কি স্যার? এই টিন মানে হচ্ছে, টিন মানে কি বলতো? টিন মানে হচ্ছে থ্রেড মানে কি? সুতা বা তন্তু। থ্রেড মানে কি? সুতা বা তন্তু। তাহলে দেখো ক্রোমাটিন হচ্ছে তন্তু, আর তন্তুগুলো যখন মিলে মোটা হয়ে যায় তখন তার নাম কি হয়? ক্রোমোজোম। বডি বা দেহ বা মেইনলি আমাদের নিউক্লিয়াসের ভেতরে বা কোষের ভেতরে যে অঙ্গাণু টাইপ বোঝানোর জন্য বা একটু বড় সড়ো বর্তুলাকার অংশ বোঝানোর জন্য জোম ইউজ করা হয়। তাহলে ক্রোমাটিন মোটা হয়ে কি হয়? ক্রোমোজোম হয়। ওকে, তো উপাদান কি দিয়ে গঠিত বলছি আমরা? ক্রোমাটিন দিয়ে গঠিত। ক্লিয়ার? এবার চলো আমরা পরের কি কি আছে একটু পড়ে ফেলি। অলরেডি পড়ে ফেলছি আমরা যে নিউক্লিয়াসের নিউক্লিয় প্লাজমে বিস্তৃত সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত। স্ট্রাসবার্গার 1875 সালে প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। প্রজাতির বৈশিষ্ট্যভেদে কোষে এর ডিপ্লয়েড সংখ্যা 2 হতে 1600 পর্যন্ত হতে পারে। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে এটা কিভাবে থাকে আসলে, ঠিক আছে? তাহলে আমাদের বৈশিষ্ট্য লিখবো, একটা বৈশিষ্ট্য লিখবো কি কতগুলো আসলে, মানে এটা কেমন থাকে। দেখো একটা ছোট বৈশিষ্ট্য লিখবো যেটা কতগুলা বলতে কেমন থাকে। এটা কেমন থাকে? এটা থাকে হচ্ছে সাধারণত ডিপ্লয়েড। কেমন থাকে? সাধারণত ডিপ্লয়েড মানে কত n? 2n। অর্থাৎ আমরা কি বলতে পারি এখানে কয় সেট ক্রোমোজোম আছে? অর্থাৎ 2 সেট ক্রোমোজোম, যার একটা কোন জায়গা থেকে আসে একটু আগে দেখছি। 2 সেটের এক সেট কোন জায়গা থেকে আসে? পিতার কাছ থেকে। আর এক সেট কোন জায়গা থেকে? মাতার কাছ থেকে। তাহলে এটা আমরা মাথায় রাখতে পারি।
অর্থাৎ 2 সেট ক্রোমোজোম যার এক সেট পিতা হতে এবং এক সেট মাতা হতে আসেও বলতে পারি, সমস্যা নেই। বৈশিষ্ট্য আমরা এগুলো লিখতে পারি, এক সেট পিতা হতে এবং এক সেট মাতা হতে আসে। আচ্ছা, লিখে ফেলো। তারপর বৈশিষ্ট্যের পরে কি হবে? ওকে, দেখতে পাচ্ছ না? এরপরে আমরা লিখবো হচ্ছে সংখ্যা, কত সংখ্যা আসলে থাকে এরা। বলতো মানুষের কয়টা থাকে ক্রোমোজোম একটা কোষে? তো সংখ্যা লেখো, আমরা লিখবো হচ্ছে প্রজাতি ভেদে, মানে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদে বিভিন্ন রকম থাকে, প্রজাতি ভেদে 2 থেকে 16টি হতে পারে। প্রজাতি ভেদে 2 থেকে 16টি পর্যন্ত হতে পারে। প্রজাতি ভেদে 2 থেকে 16টা পর্যন্ত হতে পারে। যেমন মানুষে কয়টা থাকে? যেমন মানুষে কয়টা উদাহরণ তুমি দিবা? মানুষে কয়টা? 46টি। মানুষ সবচেয়ে বেশি কি খায়? ধান। ধানে কয়টা? 24টি। হ্যাঁ, তারপরে দেখো পাখির মধ্যে মনে করো কবুতর টাইপের, কবুতরে কয়টা জানো? 80টি। এখন কম একটা বলেন স্যার। যেমন 2টা কোথায় আছে? যেমন ধরো একটা হচ্ছে গোলকৃমি। গোলকৃমি কয়টা থাকে? 2টা। গোলকৃমি, নট গোলকৃমি। এটা কিন্তু কিমরিও না, এটা কি? কৃমি। তাহলে গোলকৃমিতে কয়টা থাকবে? 2টা। গোলকৃমি। কিমরি, কৃমি, আচ্ছা কৃমি। দেখো তাহলে গোলকৃমিতে ক্রোমোজোম কয়টা? 2টা। ও বলো কি? গোলকৃমি মানে কৃমি, গোল গোল, মানে এরকম গোল না, মানে লম্বা আর কি, কিন্তু সাইজে গোল আর কি। আরেকটা আছে চ্যাপ্টা কৃমি, ফিতার মতো চ্যাপ্টা। ঠিক আছে, দেখাবানি, সমস্যা নেই, আপাতত এটা দেখো। ওকে, তাহলে সংখ্যা পারবো আমরা, শেষ করি। তারপরে সংখ্যার পরে কি পড়বো? খুবই গুরুত্বপূর্ণ জিনিস পড়বে। দেখো এরপরে পড়তে হবে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। কি পড়বো আমরা? দৈর্ঘ্য। আগে লেখো দৈর্ঘ্য, তার নিচে লেখো প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ। স্যার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে, লেখো সবাই, 3.5 থেকে 30 মাইক্রন। আর প্রস্থ কত স্যার? 0.2 থেকে 2 মাইক্রন। বইয়ে কিন্তু 2.0 লেখা, মানে এটা কেউ ভুল করে 20 পড়িও না। তাহলে 3.5 থেকে 30 মাইক্রন। আর এটা কত হবে? 0.2 থেকে 2 মাইক্রন। ওকে, আচ্ছা। তারপরে এখন তোমাদের মনে প্রশ্ন হবে না স্যার মাইক্রন কি, তাই না? কোনটা ইংলিশে লিখছি? ও বলছে কবুতর, আমি নাকি বাংলা লিখছি। ওটা বাংলা, এটা বাংলা। হ্যাঁ শোনো, তোমাদের আমি শেখাইছি না, সব সময় মনে রাখবা 4 দিবা হচ্ছে ইংলিশে আর 8 দিবা বাংলায়। তুমি নিজেই বুঝবা না যে কোনটা তুমি কি লিখছো, বুঝছো? বুঝলাম না আমি? 4 লিখবো ইংলিশে, 8 লিখবো বাংলায়, তাহলে একদম স্পেসিফিক। বাট তুমি যদি এইটা লেখো, এখন তুমি পরে ভাববা কি এটা 40 লিখছিলাম নাকি 80 লিখছিলাম, এটা তো এলোমেলো হয়ে যাবে। বুঝতে পেরেছে? এই জন্য যেটা আমরা জানি না বা পারি না বা প্রথম শিখতেছি, সেগুলো অবশ্যই আমরা এইভাবে লিখবো না। এবার আসো 0.2 থেকে 2 মাইক্রন। এখন প্রশ্ন, স্যার মাইক্রন কি পাশে সুন্দর করে একটু জায়গা রাখো, আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি মাইক্রন কি। দেখো বইয়ে লেখা 1 মাইক্রন
তোমরা সবাই লেখো ইকুয়ালস টু 1/1000 মিলিমিটার। এখন আমরা যদি মিলিমিটারকে মিটারে বানাইতে চাই, আমরা কি জানি 1 মিটার সমান কি 1000 মিলিমিটার। তাহলে যদি আমরা মিটার বানাইতে চাই কি করতে হবে, আবার 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 1 এখানে 1000 তো আছে, গুণ আরো 1000 দিয়ে ভাগ করলাম, তখন আমি কি লিখতে পারবো মিটার। তাহলে 1/1000 গুণ 1000 মিটার। তাহলে কি হবে দেখো তো, 1/1000 কে আমরা একবারে হিসাব না করে 10 টু দি পাওয়ার 3, আর এখানে গুণ কি 10 টু দি পাওয়ার 3 মিটার। পরের লাইন লেখো, তাহলে কি হবে বলতো, কি হবে 1 কি 10 টু দি পাওয়ার 6 মিটার ইকুয়ালস টু বলো কি হবে 10 টু দি পাওয়ার -6 মিটার। গুড। এখন আমরা বলো 10 টু দি পাওয়ার -6 কে আমরা কি বলতে পারি? তোমরা পড়ছো? এই 0.60 কেন বলবো? একটা সুন্দর নাম বলো, এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। পড়ছো না? মাইক্রো কি হবে 10 টু দি পাওয়ার -6, মাইক্রো কি 10 টু দি পাওয়ার -6, ন্যানো কি 10 টু দি পাওয়ার -9, পিকো পিকো কি 10 টু দি পাওয়ার -12, ফেমটো 15, অ্যাটো শোনো ফেমটো 15, অ্যাটো 18, ন্যানো 9, তাই না? তো এমনি পারা যায়। 10 টু দি পাওয়ার -6 কি হবে 1 মাইক্রোমিটার। তাহলে বলো যেটাই মাইক্রন সেটাকে আমরা কি বলতে পারি মাইক্রোমিটার। বুঝছো? তাহলে এই মাইক্রনের পাশে যদি কখনো মাইক্রোমিটার লেখা থাকে আমরা বুঝতে পারছি কি লিখতে হবে, মাইক্রোমিটারও কিন্তু সেম, মাইক্রনও যা মাইক্রোমিটারও তাই। আচ্ছা তাহলে ওকে, দৈর্ঘ্য প্রস্থ। এরপরে কি লিখবো স্যার? ওগুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এইসব লেখার দরকার নাই, বুঝছো? এ কি লিখবা জাস্ট বোঝার জন্য আমি এখানে লিখে দিছি। আমরা এই পয়েন্ট যেগুলো লিখতেছি সেগুলোই লিখবো। দৈর্ঘ্য প্রস্থ। এরপরে কি লিখতে হবে স্যার? লেখা শেষ সবার? লিখতে হবে হচ্ছে কাজ। কি লিখবো? কাজ। ক্রোমোজোমের কাজ কি? কাজ কি ক্রোমোজোমের? কাজ হলো মাতা পিতা থেকে জিন যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। মানে মাতা পিতা থেকে জিন সন্তানে স্থানান্তরিত করে, একই কথা। লেখো যে কাজ। কাজ কি হবে? কি লিখবো আমরা? কাজ। পিতা মাতা থেকে, মানে আমরা যেভাবে বলি বইয়ে তো মাতা পিতা লেখা, তুমি লিখতে পারো, সমস্যা নাই। পিতা মাতা থেকে জিন সন্তান সন্ততিতে স্থানান্তর করা, কারণ ক্রোমোজোম স্থানান্তরিত হয়, আর ক্রোমোজোমের মধ্যে কে থাকে? জিন থাকে, ঠিক আছে? সন্তান সন্ততিতে স্থানান্তর করা। এখন জিন নিয়ে দুই লাইন আমরা লিখি। জিন আসলে কি করে? জিন কি করে? বৈশিষ্ট্যকে ধারণ করে, তাই না? তো জিনকে আমরা কি বলতে পারি? বৈশিষ্ট্যের ধারক। তো দেখো এখানে কি লেখা, এখানে লেখা হচ্ছে জিন যে যা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা ধারক বলতে পারি বা নিয়ন্ত্রণও বলতে পারি। তাহলে আমরা লেখো জিন। পরের লাইন তোমরা কি লিখবা? সবার লেখা হয়েছে এটুকু? তাহলে জিন কি? লেখো জিন হচ্ছে, জিন হলো বংশগতির নিয়ন্ত্রক। জিন হলো বংশগতির নিয়ন্ত্রক। আর জিন কি করে? যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে কাজ লেখার পরে আমাদের আরেকটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে উদাহরণ। মানে আমরা একটা উদাহরণ দিব যে আসলে কোথায় ক্রোমোজোম আসলে কাজ করছে, উদাহরণগুলো একটু বলেন। সব টাইপের, যেমন দেখো পিতামাতার বৈশিষ্ট্যের সাথে সন্তানের কি দেহের অনেক কিছু মিল থাকে না? হ্যাঁ, তুমি তো ভেতরের সব কিছু মানে চারিত্রিক বৈশিষ্ট্য তো বুঝতে পারবা না। কি বুঝতে পারবা? তুমি বুঝতে পারবা হচ্ছে যে চোখ, চুল, তাই না? এইসব বুঝতে পারবা, চেহারা, আকার আকৃতি, গঠন। আমাদের বইয়ে কি লেখা দেখো তো, মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো যে চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন লিখে ফেলো। তাহলে উদাহরণ কি হবে?
চোখের রং, তারপর চুলের প্রকৃতির মধ্যে চুলের রং যেমন হয়, চোখের রং হয় না যে পিতামাতার চোখ বাদামি টাইপের, সন্তানেরও বাদামি হয়েছে, হয় না? আবার পিতামাতার চুল কোকড়া, সন্তানের চুল কি হবে? কোকড়া, এরকম হয় না? এরকম বিভিন্ন টাইপের হয়। চোখের রং, চুলের প্রকৃতি, তারপর চামড়ার গঠন ইত্যাদি। কি লেখা? বইয়ের থেকেই লেখো। চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতি ধারা অক্ষুণ্ণ রাখে। ইত্যাদি বৈশিষ্ট্য বহন করে, আমরা লিখবো ইত্যাদি বৈশিষ্ট্য বহন করে, ওই যে বংশগতি বহন করে নিয়ে যাচ্ছে, সো বংশগতির ধারা কি রাখে? অক্ষুণ্ণ, বানান্ত মধ্যাহ্ন দিয়ে অক্ষুণ্ণ রাখে। ঠিক আছে, অক্ষুণ্ণ কি লেখা? অক্ষুণ্ণ রাখে মানে ক্ষুণ্ণ হতে দেয় না, বংশগতি ধারা একই রকম রাখে, এই আর কি। আর লাস্টে কি আছে? এটা সবার লাস্টে তোমরা লিখবা, কারণ কি তোমার স্যার যখন তোমাকে মার্ক দিবে এই পয়েন্টটা সবার শেষে সে পড়বে। দেখো উপাধি, উপাধি, উপাধি হচ্ছে ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি, বংশগতির ভৌত ভিত্তি, বংশগতির ভৌত ভিত্তি। এবং সুন্দর করে এটা লেখার পরে শেষে লিখবা এভাবে ইংলিশটা, হ্যাঁ, ভৌত ভিত্তি মানে ফিজিক্যাল মানে কি? ভৌত না, ফিজিক্যাল। আর কেমিক্যাল মানে কি? রাসায়নিক। ফিজিক্যাল বেসিস, বেস মানে কি? ভিত্তি, আর বেসিস মানে কি? ভিত্তি। তাহলে ফিজিক্যাল বেসিস অফ বংশগতি ইংলিশ কি? হেরিডিটি। তাহলে দেখো ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি লিখে এখানে একটু ইনভার্টেড কমা দিবা, এখানে একটু ইনভার্টেড কমা দিবা, সুন্দর করে দরকার এটা কালার পেন দিয়ে লিখবা। হ্যাঁ, দরকার হয় এই লেখাটা লাইনটা কালার পেন দিয়ে লিখবা, মানে স্যার তোমার কিছু পড়ুক না পড়ুক মার্ক দেওয়ার আগে যেন এই লাইনটা দেখে। তাহলে কি হবে? ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি মানে কি? বংশগতির ভৌত ভিত্তি। ওকে, তাহলে ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি। তাহলে এই লাইনটা লিখে স্যার মার্ক দিয়ে দিবে তোমাকে, উপরে সুন্দর করে সব কিছু লিখবা। তো সবগুলো পয়েন্টকে আমরা বুঝতে পারছি। তাহলে ক্রোমোজোম আমাদের বইয়ে এরকম ছিল, তো এটা অনেকে এভাবেই লিখবে। আমরা কিভাবে লিখবো? আমরা সুন্দর করে পয়েন্ট করে গোছায় লিখবো। তাহলে সবগুলো আশা করি আমরা পারবো। যে আবিষ্কার করছে কে বলো? কত সালে? 1972। আর অবস্থান কোথায়? নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে। কি দিয়ে তৈরি হয়? ক্রোমাটিন দিয়ে তৈরি হয়। আর বৈশিষ্ট্য কেমন থাকে? সাধারণত কেমন? ডিপ্লয়েড, যার এক সেট পিতা হতে আর এক সেট মাতা হতে আসে। সংখ্যা প্রজাতিভেদে কত হতে পারে? 2 থেকে 16টা পর্যন্ত হতে পারে। আচ্ছা, তারপরে দৈর্ঘ্য কেমন? 3.5 থেকে 30, এটা কিন্তু সহজ। 0.2 থেকে 2, 3 মানে 3 থেকে 30 এরকম না, 3 থেকে 30 আর 0.2 থেকে 2, 3 না হয়ে এখানে কত হয়েছে? 3.5, তাই না? অবশ্য 3.5, ঠিক আছে 3.5 হাত। দেখো এবার আসো, কাজ তো পড়ছি। পিতামাতা তুমি নিজে এমনি লিখতে পারবা যে পিতামাতার দেহ থেকে সন্তান সন্ততির দেহে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় স্থানান্তর করা হচ্ছে এদের কাজ। আর উদাহরণ কি দিয়ে দিবা? যে চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য বহন করে বংশগতি ধারা অক্ষুণ্ণ রাখে। আর উপাধি কি? বংশগতির ভৌত ভিত্তি, ইংলিশ নাম কি? ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। আর সেম আরেকটা আছে হচ্ছে ডিএনএ। ডিএনএ হচ্ছে কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি, মানে কি? পরের দিন আমরা পড়বো। ভৌত মানে কি বলতেছি, বংশগতির ভৌত জায়গায় কি হবে? রাসায়নিক ভিত্তি। বুঝতে পারছো? তাহলে আমরা আগামী ক্লাসে পড়বো হচ্ছে ডিএনএ, এবং ডিএনএ সহ বাকি অংশটুকু। আগামী 3-4টা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, কেউ মিস করা যাবে না। ঠিক আছে?